এটা আমাদের বাড়ি, এটা আমি এই বাড়িতেই হয়েছি, জন্মেছি। এই বাড়িটার নাম ভেরি বাড়ি, খুব পপুলার একটা আছে ভেরি বাড়ি বলে। তো এটা ছিল হচ্ছে এখানকার জমিদারদের, যারা জমিদার ছিল তার ভাইয়ের বাড়ি এটা ছিল, এবং এর জমিদারি ছিল হচ্ছে চন্দননগরে। তো এটা সেই এখানে যে জমিদার ছিল তার মানে যার বাড়ি সেটা হচ্ছে ভোলানাথ সিং রায়। তো তাদের থেকে আমাদের দাদুরা এই বাড়িটাকে কিনে নেয় এবং পরে বর্ধমান স্টেটের আন্ডারে যায়, সেখান থেকে আমাদের দাদুরা এটা কিনে নেয় এবং তারপরে এটা আমাদেরই বাড়ি হয়ে গেছে। এই বাড়িটার ইতিহাস সম্বন্ধে সেমন কিছু আমরা জানি না, যতটা কথা শুনেছি এখানে একটা মন্দির আছে যেটা 624 বছরের পুরনো। তো 624 কেন, তারও বেশি, +13 মানে। তো সেইটার থেকেও পুরনো হচ্ছে এই বাড়িটা। তো এর এক্স্যাক্ট কোনো বয়স আমরা খুঁজে পাইনি বা কোনো জায়গাতেই আমরা লেখা বা কিছুই পাইনি। শুধু এর দলিল হিসেবে যেটা পাওয়া গেছিলো যে এটা কয়েকশো বছর আগে বর্ধমান স্টেটের আন্ডারে গেছিলো এবং তারপরে বর্ধমান স্টেটের আন্ডারে গেছিলো, তারপর থেকে সেখান থেকে আমাদের দাদুরা কিনে নেয়। তো এই হিসেবটা অবধি জানি। এইখানে একটা দুর্গাপুজো মণ্ডপ ছিল যেটাতে দুর্গাপুজো হতো, আমরা দেখিনি, আমাদের বাবারা ছোটোবেলায় দেখেছে। আর এইখানটায় আমাদের থাকার ছিল, এইটা ছিল আমাদের বৈঠকখানা ঘর। আমার দাদুর বৈঠকখানা ঘর ছিল এদিকে, আর এই পুরোটাই ছিল মণ্ডপ। এদিকে আরেকটা বাড়ি ছিল যেখানে প্রায় 50-52খানা ঘর ছিল, এরকম টাইপের একটা বাড়ি ছিল যেটা এখন ভেঙে গেছে অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে। এখানে উপরের ঘরটাতেও সব কিছু ছাদ ফাদ ভেঙে গেছে, কিন্তু এখনও ইয়েটা দাঁড়িয়ে আছে, নিচের ঘরটা এখনও পরিষ্কার আছে। আর এইখানে সামনের দিকেই পুকুরটা সমেত এই বাড়িটা সব কিছুই মানে এর মধ্যেই ছিল। তো আমরা এখানে ছোটো থেকে বড় হয়েছি, আর অনেকে বলে থাকে যে বিভিন্ন ভুতুড়ে কাণ্ড দেখেছি কিনা বা এরকম টাইপের। আমরা ছোটোবেলা থেকে এখানে 28 বছর 29 বছর পার করে গেছি, কিন্তু কোনো দিনের জন্য একটা জিনিসও আমরা বুঝতে পারিনি কি রাত্রিবেলা হোক, মানে রাত্রি 1:30-2টোর সময় আমাদের বেরোতে হয়েছে বিভিন্ন কাজে। কিন্তু যেমন বাড়ি থেকে বেরোতে হয়, রাত্রিবেলাও বেরোতে হয়েছে, সকালবেলাও বেরোতে হয়েছে, দুপুরবেলাও বেরোতে হয়েছে। কোনো দিন আমরা কোনো কিছু ভয়ের কিছু ব্যাপার বুঝতে পারিনি। একাও থেকেছি বাড়িতে, তাও কিছু মনে হয়নি। তো যাই হোক, এরকম করে আমাদের ছোটোবেলা এখানে কেটে গেছে। এখন এটা ভগ্নদশা হয়ে যাওয়ার জন্য আমাদের একটু শিফট করে যেতে হয়েছে, আশেপাশে সব বাড়ি হয়েছে। তো যাই হোক, এটাই হলো এই বাড়ির ইতিহাস। এই বালাটা ও আচ্ছা 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 মানে আচ্ছা। ঠাকুর যাতে পড়ে না যায়, বা বিভিন্ন ক্ষেত্রে আমরা মণ্ডপে দেখি না যে বেঁধে রাখা আছে বেঁধে বাইরে। রাখার জন্য, এই রাইট যে এটা রাইট। হচ্ছে এই জিনিসটা, এইখানটা পুরোটাই পুজোর সামগ্রী ছিল। এইটা পুজোর জিনিসপত্রের ঘরগুলো ছিল এইগুলো। তো এখানে নায়েব কাকুর ঘর ছিল। তারপরে এইখানটা ছিল মণ্ডপের মতো, যেখানে মানুষ দাঁড়িয়ে পুজো দেখবে বা অনুষ্ঠান হবে তোমরা সেরকম কি type। সেটা দেখেছিলে না? না, আমরা দেখিনি, এটা আমার বাবারা দেখেছে। বাবারা বাবারা যখন দেখেছিল, ছোট ছিল তখন এই পুজো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, মানে এই পুজো আলটিমেট বন্ধ হয় না, হ্যাঁ। প্রতিমা পুজো বন্ধ হয়ে যায়। প্রতিমা পুজোটা বন্ধ হয়ে বন্ধ যায়। বন্ধ হয়ে যায়, কিন্তু পুজো ঘটে এখনো। এখানে অনেক বছর চলেছে, যেটা আমরা ছোটবেলায় দেখেছি, হ্যাঁ। যে ঘট বসিয়ে এখানে পুজোর 4 পুজো দিন হয়েছে, পুজো হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, মানে প্রতিমা ছিল না সেই না সময়? প্রতিমা ছিল না, ছাড়াই প্রতিমা ঘট ছাড়াই পুজো হয়েছে, ঘরটা পুজো হয়েছে। কারণ ফান্ডিং এর প্রবলেম বা বিভিন্ন হ্যাঁ, ক্ষেত্রে দুর্গাপুজোর ফান্ডিং তো একটা বিরাট ফান্ডিং হয়। একেবারেই তাই। তো এরপরে এইগুলো যখন ভেঙে যেতে শুরু করে, এই পুজোটা কালী মন্দিরটা আছে ওখানে, ওই মন্দিরে এখনো হয়। আচ্ছা। এখনো কালী মন্দিরে দুর্গাপুজোর পুরোপুরি প্রস্তুতি হয়, সবই হয়, শুধু প্রতিমাটা থাকে না। ঘটে পুজো হয়। ঘটে পুজো যেটা এখানে হতো সেটা হতো। বেশ। এমনকি আমাদের মনে আছে আমরা এখানে অষ্টমীর প্রসাদ খাবো বলে, শুধু এই ঘটে পুজোতে কোনো আড়ম্বর নাই, কিচ্ছু নেই, হ্যাঁ। সেইটার প্রসাদ খাবো বলে আমি আর আমার একটা দিদি, খুড়তো দিদি ছিল, এরা দুজনে বসে থাকতাম, মাকে মামার বাড়ি যেতে দিতাম না, কলকাতা যেতে দিতাম না, যে না আমরা এখানে অষ্টমী প্রসাদ খেয়ে তারপরে যাবো। বেশ বেশ বেশ। তো এরকম টাইপের ব্যাপার ছিল। তো আনন্দ ছিল, মানে এখনো মিস করি সব কিছু।
এটা আমরা জানি যে দক্ষিণাকালী মন্দির, দক্ষিণাকালী ঠাকুর এখানে আছে। এখানে একটা মূর্তি ছিল, কি নাম বলে এটা, ওই কোষ্ঠী পাথরের, যেটা বারবার চুরি হয়ে গেছিল এবং তার জন্য এখানে আর নাই, এটা বর্তমানে সংরক্ষণ করা আছে। আর সেখানে চুরি করা নিয়ে আমাদের একটা আছে যে চুরি করে নিয়ে কেউ যেতে পারেনি বেশি দূর। একবার এখানে এত ভারী হয়ে যায় যে মন্দির মানে পুকুরে ফেলে দিতে হয়, মানে চোরেরা পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়। আর একবার হচ্ছে দোনেখালি থানায় গাড়ি ধরা পড়ে যায়। এবং দুবার চুরি হয়ে যাওয়ার পর এটাকে এখানে রাখা হয়েছিল, প্রথমে একটি বাড়িতে, তারপরে বর্ধমানে নিয়ে চলে যাওয়া হয়। আমরা এখানে ফলকটা থেকে যতদূর জেনেছি, আজ থেকে 5 বছর আগে, 5 নয়, আমরা 2012 সালে একবার করেছিলাম, 2012 বা 14 এক্সাক্ট মনে নেই। ওই সময় একবার এই ফলকটাকে লিখে লিখে দেখেছিলাম। সেই সময় হিসেব পাওয়া গেছিলো 624 বছর, তখন 624 বছরের পুরনো মন্দির। তো তারপর থেকে এখন 12-13 বছর এগোতে হবে, তাহলে এ হচ্ছে হিসেব। আর এটা প্রতিষ্ঠা করেছিল ভোলানাথ সিং রায়। ভোলানাথ সিং রায় ও একটু জিদি মানুষ ছিল, তো ওর প্রথমে পুকুর কাটা হয়ে গেছিলো এদিকে পূর্ব দিকে, কিন্তু এটা দক্ষিণ দিকের ঠাকুর, দক্ষিণের দিকে মুখ করে রাখতে হয়। তো সে জিদ করে এদিকে মানে পুকুরের দিকেই, মানে পূর্ব দিকে মুখ করে ঠাকুরকে রেখেছিল। তো পূর্ব দিকে মুখ করে ঠাকুরকে রাখার ফলে কি হয়েছে যে মানে বলা হয় যে ঠাকুরের রোষে তার এই ঠাকুরের মন্দিরের সামনে মৃত্যু হয়। আমরা সেই ব্যাপারে জানি না, কিন্তু এটা কথিত আছে। মানে যেহেতু দক্ষিণ দিকের মুখের ঠাকুর এবং পূর্ব দিকে মুখে ঠাকুরকে স্থাপনা করা হয়েছে সেই জন্য। এবং অনেকেই পুরনো লোকে অনেকে বলে যে ঠাকুরের পায়ের নুপুরের আওয়াজ এবং বিভিন্ন রকম অলৌকিক জিনিসপত্র দেখেছে। আমরা সেসবের কিছু পরিলক্ষণ করিনি, কিন্তু আমাদের সবসময় রক্ষা করেছেন এটুকুই আমরা দেখেছি, যে আমাদের সমস্ত রকম বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করেছে। আর সেরকম হিস্ট্রি আমরা মানে অতটাও হতে পারিনি, এইটুকুই মোটামুটি জানি। এর পাশাতে একটা শিব মন্দির আছে, ওখানে একটা ছিল, ভোগের ঘর ছিল, যেটা এখন আর অস্তিত্ব নেই।
সেই ভোগের ঘরে প্রতিদিন ভোগ হতো বলে আমার বাবাদের মুখে শুনেছি যে এখানে ভোগ হতো, এবং এখানে ঠাকুরের পুজো হয় হচ্ছে মানে কালী পুজোর দিনই, মানে যেদিনকে কী বলে ওটাকে অমাবস্যা, কালী পুজো অমাবস্যা, দুর্গা পুজো পরে যে দীপাবলি আসে সেই সময়তে এখানে পুজো হয়ে থাকে সাধারণত। এছাড়াও নিত্য পুজো হয়। এছাড়া নিত্য পুজো রোজই হয়। এই স্ট্রাকচারগুলো না আমি ওই যে কোথাও দেখিনি আমি এরকম। এই স্ট্রাকচারগুলো সাধারণত দেখা যাবে না, কারণ হচ্ছে এইগুলো হচ্ছে একটু রাজপুত ঘরানার স্ট্রাকচার। রাজপুত কথা তখন যে সিনা পাশে যে সিনারা আছে হ্যাঁ, ওনারা তো হচ্ছে রাজপুত ঘরানা। ওই একই তো, ওর ভাইয়ের বাড়ি হচ্ছে এটা। ও আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এর বাবা, মানে তার হিস্ট্রি, মানে তারটা জানি না, মানে এখানে যারা ছিল হ্যাঁ মানে ভোলানাথ সিং রায় এবং তার ভাই এবং তার বাবা, মানে আমরা সব নামগুলো জানি না, শুধু ভোলানাথ সিং রায় বাড়ির মালিক ছিল বলে আমরা জানি। তার ভাই এবং তার বাবার জমিদারি ছিল এখানে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এরা প্রথমত উঠে আসে, খুব ভুল যদি না করি, রাজস্থান থেকে। রাজস্থান একেবারেই তাই। হ্যাঁ, একেবারেই তাই। তো রাজস্থান থেকে উঠে আসে, তার কারণ হচ্ছে সেই সময় মানে ওইখানের বিভিন্ন রকম ঝামেলার জন্য কিছু প্রতাপশালী লোক যারা ওখানে পাত্তা পাচ্ছিল না, তারা এখানে চলে আসে। আচ্ছা হ্যাঁ বা বিভিন্ন কারণে হয়। আমাদের যেমন আছে 10 ঘরাতেও ওই রাজপুত ঘরানার ব্যাপার আছে, হ্যাঁ। তো সেইখানেও হিসেবটা হচ্ছে তোমার। তার মানে তুমি বলছো যে 10 ঘোড়ার যে দুই বাড়ি, রায়বাড়ি আর বিশ্বাস বাড়ি, তারাও কি তোমার সেই রাজপুত ঘরানা? না না, বিশ্বাস বাড়িটা নয়, রাজবাড়িটা, রায়বাড়িটা, রায়বাড়িটা। আচ্ছা আমরা যতদূর জানি, হয়তো একটু আধটু ভুল হতেও পারে, হ্যাঁ কিন্তু এইটা হচ্ছে রাজপুত ঘরানার বাড়ি। এবার এদের কোনো একটা কারণে ওখান থেকে উঠে আসতে হয়, এবং এদের প্রচুর প্রতিপত্তি ছিল, যারা এসে এখানে এই টাইপের বাড়ি করে। মানে এমন অড এরিয়া আমরা শুনেছি, মানে খুব বেশি দিন নয়, আমাদের মানে কী বলবো, বাবাদের দাদু এরকম টাইপের সম্পর্ক যদি হয়, হ্যাঁ মানে বাবার দাদুকে বাবা দেখেনি, মানে এরকম সম্পর্কে যে বাবারা যাদেরকে দাদু বলতো বিভিন্ন সম্পর্কের জন্য, তারা এখানে নেকড়ে বাঘ পর্যন্ত দেখেছে। আচ্ছা মানে শুনেছি, হ্যাঁ এমনকি এইসব শোনার মানে সেই রকম অড এরিয়া একটা এরকম বাড়ি করে, যার ফলে কি হয়, এই বাড়িগুলোকে দেখে মানুষ সেখানে কাজকর্মের জন্য আসে, এবং আস্তে আস্তে আশেপাশে বসতি গড়ে উঠতে থাকে। এবং ওরা যে এখানে এসে যে কেন করেছিল সেটার আমরা কোনো হিস্ট্রি জানি না, যে হ্যাঁ এইখানটাই কেন বাঁচলো, আবার ওইদিকে 10 ঘরাটাই কেন বাঁচলো। তো এদের হিসেবটা হচ্ছে তারপরে এরা এখানকার কমে কমে জমিদার হয়ে ওঠে। জমিদার হয়ে ওঠার পরে এই ভোলানাথ সিং রায়ের বাবার আমলে জমিদারিটা এখানেই থাকে, এবং তখন যখন ভোলানাথ সিং রায়ের আমলটা হচ্ছে চলে, অলমোস্ট নবাব আমল চলছে, তখন ইংরেজ আমল শুরু হয়নি, তো নবাব আমল চলছে। তো সেই সময় ভোলানাথ সিং রায় ছিল একটু একগুঁয়ে লোক, মানে একগুঁয়ে মানে যথেষ্ট একগুঁয়ে। সে এইখানের ছোট জমিদারি বলে, মানে এটা যথেষ্ট বড় জমিদারি, কিন্তু তাও তার মনে হয়েছে এটা ছোট জমিদারি, কারণ এইখানে যে জমিদারি হিসাবে যে গ্রামটা এখন আছে, এই গ্রামটার পঞ্চায়েতটা যেটা, সে পঞ্চায়েতটা ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট পঞ্চায়েত। তো সেইটা হচ্ছে মানে এরিয়া ওয়াইজ। আচ্ছা, তো এবার সেই জায়গাটার হিসেবটা এখানে হয়ে গেল। কী করলো, তখন নবাবের থেকে চন্দননগরে একটা জমিদারি কিনে নিল, এবং এইটা হচ্ছে পৈতৃক ভিটেতে তার থাকার জন্য একটা ঘর ধার্য হলো। তখনকার দিনে তো জায়গার কোনো মানে অন্ত ছিল না, তার ঘর ধার্য হলো, সেইটা সে তখন এই বাড়িটা তৈরি করলো। আচ্ছা, অর্থাৎ তুমি যে বাড়িতে জন্মেছো সেই বাড়িটা তৈরি হলো। এবং যেহেতু ভোলানাথ সিং রায়ের ওইখানে চন্দননগরের দিকে একটি ছিল, মানে এক্স্যাক্ট কোন চন্দননগরে কোথায় আছে আমরা ঠিক জানি না, কিন্তু চন্দননগরে এখন একটা কোনো জায়গা না ভেড়ি বাড়ি খুঁজলে পাওয়া যাবে, এবং সেই বাড়িটাও ভেড়ি বাড়ির নামেই পরিচিত ছিল। তো সেইটা মানে সেটা আমরা দেখিও নি কোনো দিন, বা নেটে সার্চ করে কোনো দিন আমাদের আগ্রহ করে দেখা হয়নি, বা হয়তো এক্সিস্ট করতে পারে বা নাও করতে পারে, এখন ভেঙে যেতে পারে, শহুরে এরিয়ায় হতে পারে,
বা সেটা চন্দননগর থেকে কতটা দূরে বা কী বৃত্তান্ত আমরা কিছু জানি না, কিন্তু আছে এটুকু সব মুখেই শুনেছি। তো সেই ভোলানাথ সিং রায় যখন এখানে মারা যান, মানে বলা হয় কালী ঠাকুরকে ওই দক্ষিণ দিকে প্রতিষ্ঠা না করার জন্য ঠাকুরের রোষে মুখে পড়ে তিনি নির্বংশ হয়ে যান। এবং সেইটা তখন বর্ধমান মহারাজ, যেহেতু জমিদারেরা ছিল, তাই বর্ধমান মহারাজ এই জায়গাটাকে অ্যাকোয়ার করেন। এবং এরকম টাইপের যে সম্পত্তি যেগুলোর কোনো মালিকানা পাওয়া যায়নি সেগুলো সবই বর্ধমান মহারাজের আন্ডারে চলে যায়, এমনকি মন্দিরও চলে যায়। সেইখান থেকে যেটুকু দেবত্ব সম্পত্তি বাদ দিয়ে বাকি যেটুকু, যেমন এই মাঠের জায়গাটা বাদ দিয়ে, ঠাকুরের মন্দির বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে সবই আমাদের দাদুরা কিনে নেন। দাদুরা কয়েক ভাই ছিলেন, তারা কিনে নেন এবং এখানে বসতি গঠন করেন। এই হচ্ছে মানে আমাদের। এবার হচ্ছে ওদের ব্যাপারটা কী হচ্ছে, যদি দেখা যায় যে এই ইয়ের দিকে মানে এই রাজপুত ঘরানা যারা যারা আছে তারাদের মন্দিরগুলোর মধ্যে একটু সিংহের ভাব বা এরকম টাইপের একটু এই মুড়ে যাচ্ছে কোনো একটা জিনিস এসে লাস্টে এসে এরকম পাতা হয়ে মুড়ে যাচ্ছে, এরকম টাইপের জিনিস কিন্তু এখানে বেশি দেখা যায়। যেমন দশঘরা রায়বাড়িতেও দেখা যায়, এদিকেও দেখা যায়। রায় বলতে ওখানে সিংহ রায় বোঝানো হয়, তাই জন্য রায় হিসেবে এদের ম্যাক্সিমামটাই সিংহ রায় টাইটেল আছে। এবং সিংহ রায় অনেকেই আছেন এখানে, আশেপাশে অনেকেই আছে। এবার সেইগুলোর আমরা মানে তাদের হিস্ট্রি জানি না যে এদের থেকেই তারা তাদের সাথে এসছে কি না বা বিভিন্ন, এগুলো আমরা জানি না। সিংহরা এখানে অনেকেই আছেন, তাদের সাথে এদের যে কোনো রকম সম্পর্ক আছে সেই খোঁজও আমরা পাই না যে হ্যাঁ এরা হচ্ছে এই জমিদারদের আত্মীয়, কারণ জমিদারদের এখন অনেকে বেঁচে আছে, এনার না থাকতে পারেন, মানে ওই ভাইয়ের অনেকে বেঁচে আছেন, কিন্তু তাদের সাথে যে এদের কোনো সম্পর্ক আছে সেরকম আমরা কিছু দেখতে পাই না। কিন্তু সিংহরা অনেকে আছেন এখানে, এবার তারা হয়তো এদের সাথে আসতে পারেন বা বিভিন্নভাবে উঠে আসতে পারেন, সেই সব সম্বন্ধে আমরা ঠিক জানি না। তো এরকম টাইপের মানে হিস্ট্রিগুলো সব যে এখানে জানা সম্ভব হয়েছে সেটা নয়, কিন্তু যতটা জানা গেছে মানে যতটা তুমি জানো এবং যতটা আমরা শুনেছি, শোনা কথা, এক্ষুনি এর কোনো রিটেন হিস্ট্রি লিখিত না, কিছু তোমার কাছে নেই না। এমনকি এখানে শুনেছি যে মানে এখানটা জনবসতি গড়ে ওঠার কারণই হচ্ছে এই বাড়িগুলো হওয়া। মানে এখানে কোনো জনবসতির মানে ইয়ে ছিল না, যে এখানে এদের বাড়িতে কাজ করা বা যেমন হয় একটা কোনো একটা কারখানা গড়ে উঠলে তার পাশাপাশি জনবসতি গড়ে ওঠে, ছোট কারখানা গড়ে ওঠে, সেরকম এই বাড়িগুলোর চারদিকে বাড়িতে কাজ করা, মালি, তারপরে বিভিন্ন কাজ করার জন্য আস্তে আস্তে মানুষ রক্ষী হিসাবে বিভিন্ন মানুষ আস্তে আস্তে বসবাস শুরু করে এবং এখানটা একটা গ্রামের মতো। এখানকার যে মাটি খুব ফার্টাইল, প্রচুর ওদিকে তোমার ফলন হয়, সুতরাং সেখান থেকে তোমার ওই মানে না সেইগুলো সেই খাবারের হিসেবটা হয়েছে অনেক পরে, কারণ বাবাদের মুখে শুনেছি, বাবারাই বলে যে আমরা যতটা বন জঙ্গল দেখেছি তোরা তার কিছু দেখিসনি, এবং কি মানে এখানে যে ফার্টাইলের ব্যাপারটা সেইটা এখানে শুরু হতে খুব কম হয়েছে, কারণ এখানে ম্যাক্সিমামটাই বাবারা যেটা বলতো যে ফলের ওপরে বা বিভিন্ন গাছের ওপর নির্ভর ছিল, মানে এইটাতে মানুষের কোনো হাত পড়েনি। যেমন এখনও অনেক জায়গা আছে যেখানে মানে মানুষ সেই জায়গাটা নিয়ে এক্সপ্লোর করেনি, হয়তো সেখানে বিভিন্ন কিছু হতে পারে, সেই রকম একটা জায়গা ছিল তখনকার আমলে। এটা হয়তো 1000 বছর হতে পারে, হয়তো হতে পারে, মানে কোনো ইয়ে নেই। তো এরকম টাইপের সব হিস্ট্রি আমরা জানি। তো এরকম টাইপের ব্যাপার হয়, যেমন 10 ঘোড়ার ক্ষেত্রে বলা হয় ও 10টা ঘোড়া মোহর তারা নিয়ে এসেছিল বলে সেই জায়গাটার নাম হয় 10 ঘোড়া। মিথ আছে, এবার আলটিমেট কি আছে বা আছে জানি না, কিন্তু এগুলো হচ্ছে লোকমুখে প্রচলিত কথা।